নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা অগাধ জলে রুই কাতলা। শুনতে থাকুন। টেলিফোনের রিসিভার ধরে বিমল বললে, হ্যালো, কে? সুন্দরবাবু? নমস্কার মশাই, নমস্কার। কি বলছেন? আমাদের দরকার। কেন বলুন দেখি? পরামর্শ করবেন? কিসের পরামর্শ? রহস্যময় হত্যাকাণ্ড, আসামি নিরুদ্দেশ। কিন্তু সেজন্যে আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে বলুন? আমরা তো ডিটেকটিভ নই। আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছে যান না? তিনি অন্য একটা মামলা নিয়ে বাইরে গিয়েছেন। ও আচ্ছা, আসতে ইচ্ছে করেন আসুন, কিন্তু আমরা বোধহয় আপনার কোনো কাজে লাগবো না। কারণ গোয়েন্দাগিরিতে আমরা হচ্ছি নিতান্ত গোলা ব্যক্তি, কিছুই জানি না বললেও চলে। কি বলছেন? আমাদের উপরে আপনার গভীর বিশ্বাস? ধন্যবাদ। এখানে এসে চা খাবেন? বেশ তো। গোটা দুয়েক এক পোচ পেলেও খুশি হবেন। 4টে পোচ পেলেও আপত্তি করবেন না? তথাস্তু। রিসিভারটি রেখে দিয়ে বিমল ফিরে বললে, বাঘা, রামহরিকে ডেকে আনতো। বাঘা তখন উপরের দিকে মুখ তুলে ল্যাচ নাড়তে নাড়তে ভাবছিল দেওয়ালের গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায়ে টেনে নিচে নামানো যায়। বিমলের ফরমাস শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। মানুষের ছোট ছোট কোনো কোনো কথা কুকুর হলেও বাঘা বুঝতে পারত। যারা কুকুর পোষেন তাঁরাই এ কথা জানেন। একটু পরেই বাইরে থেকে রামহরির গলা পাওয়া গেল। ছাড় ছাড়, উড়ে হতচ্ছাড়া, কাপড় যে ছিঁড়ে যাবে, এমন ছিঁড়ে যোগ ধরিবাজ কুকুর তো কখনো দেখিনি। তারপরেই দেখা গেল রামহরির কোঁচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভিতরে এনে হাজির করল। রামহরি বললে, খোকাবাবু, তুমিই বুঝি বাঘাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছ? বিমল হেসে বললে, লেলিয়ে দিইনি, তোমাকে ডেকে আনতে বলেছি। শোনো রামহরি, মিনিট 10 মধ্যে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন। তিনি তোমার হাতে তৈরি চা আর এক পোচের পরম ভক্ত। অতএব বুঝেছ? রামহরি ঘাড় নেড়ে বললে, সব বুঝেছি। কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল। মুখ তুলে বললে, আর বুঝেছ রামহরি, আমাদেরও পেটে যে খিদে নেই এমন কথা জোর করে বলতে পারি না। রামহরি বললে, সব বুঝেছি। তোমরা দুটিতেই যে বাঘার মতোই পেটু আমি তো খুব জানি। খাবারের নাম শুনলেই তোমাদের খিদে পায়। কুমার বললে, খাবারের নাম তো দূরের কথা রামহরি, তোমার নাম শুনলেই আমাদের খিদেই ঘুম ভেঙে যায়, বুঝেছ? সব বুঝেছি। ভয় হয় এইবার কোনোদিন হয়তো আমাকেই গপ করে গিলে ফেলতে চাইবে। বলতে বলতে রামহরি বেরিয়ে গেল। বিমল বললে, কুমার, সেই ড্রাগনের দুঃস্বপ্নের মামলার পর থেকেই আমাদের উপর সুন্দরবাবুর বিশ্বাস খুব প্রবল হয়ে উঠেছে দেখছি। কি একটা হত্যাকাণ্ড তদবির করার ভার পড়েছে তার উপর। তাই নিয়ে তিনি আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন। কুমার বললে, হত্যাকাণ্ডটা নিশ্চয়ই রহস্যময়, নইলে পরামর্শের দরকার হতো না। অল্পক্ষণ পরেই মোটরের ভেঁপুর আওয়াজ শুনে বিমল পথের ধারের জানালার কাছে গিয়ে দেখলে গাড়ির ভেতর থেকে আত্মপ্রকাশ করছে সুন্দরবাবুর কাঁসার রেকাবির মতো তেলা টাক এবং ধামার মতো মস্ত ভুঁড়ি। বিমল হাঁকলে, রামহরি, অতিথিদার দেশে তুমি প্রস্তুত হও। টেবিলের উপরে তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ পড়েছিল। বিমল সোফার উপর ভালো করে বসে বললে, সুন্দরবাবু, এইবার আপনার হত্যাকাণ্ডের বর্ণনা শুরু করুন। সুন্দরবাবু বললেন, তাহলে শুনুন। যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। লোকটি খুব ধনী আর তার বয়স 60-এর কম নয়। তিনি নিজের বাড়িতে একলাই বাস করতেন, কারণ তাঁর স্ত্রী পুত্র কেউ আর বেঁচে নেই।
আত্মীয়ের মধ্যে কেবল এক ভাগিনেও। তিনিই বর্তমানে তার বিষয়ের উত্তরাধিকারী। তার নাম ভূপতিবাবু। বেড়াতে আর শিকার করতে ভালোবাসেন বলে আজ 3 বৎসর ধরে ভারতের নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। দ্বিতীয় কারণ হচ্ছে কলকাতায় ভূপতিবাবুরও নিজের বাড়ি আছে। মোহনবাবুর বাড়ির পিছনেই একটি 60-65 গজ লম্বা বাগান, তারপরেই ছোট রাস্তার উপরে ভূপতিবাবুর বাড়ি। মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। তার অবস্থা এমন খারাপ হয়ে পড়ে যে ভূপতিবাবুও খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন। তিনি তখন রেঙ্গুনে ছিলেন। তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে। ডাক্তারদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা হয় আবার উন্নত। কিন্তু তার জম তাকে ছাড়লে না। তার কাল ফুরিয়েছিল। পরশুদিন দুপুরবেলায় মোহনবাবু দোতলার ঘরে বিছানার উপরে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন। ঘরের ভিতরে আর কেউ ছিল না। পাশের ঘরে ছিল নার্স। মোহনবাবুর ঘরে ঢোকবার দরজা আছে একটি মাত্র। সেই দরজার সামনেই বারান্দার উপরে মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দর। তাকে এড়িয়ে বা ডিঙিয়ে কোনো লোকের ঘরের ভিতরে ঢোকবার উপায় ছিল না। সে ছেলেবেলা থেকে এই বাড়িতেই কাজ করছে। চন্দর এত বিশ্বাসী লোক যে সকল সন্দেহের অতীত। ভূপতিবাবু তখন আহার ও বিশ্রাম করবার জন্যে নিজেদের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান। সে বলে বাইরে থেকে কোনো লোক বাড়ির ভিতরে ঢোকেনি। চন্দর বলে সে সম্পূর্ণ সজাগ ছিল। বারান্দা দিয়ে কোনো লোক তাকে পেরিয়ে ঘরের ভিতরে যায়নি। বেলা তখন 1:30। ঘরের ভিতর থেকে মোহনবাবু হঠাৎ উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো। চন্দরও ধর্মর করে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভিতরে ঢুকে পড়ল। মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে আর গাল দিয়ে বেরুচ্ছে গো গো আওয়াজ। দেখতে দেখতে তার জ্ঞান লুপ্ত হয়ে গেল। নার্স ও চন্দর দুজনেই নিশ্চিতভাবে বলেছে ঘরের ভিতরে মোহনবাবু ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল না। খবর পেয়ে ভূপতিবাবুও বাড়ি থেকে ছুটে এলেন। তখনই ডাক্তারও এসে পড়লেন। কিন্তু তার সামনেই অল্পক্ষণ পরে মোহনবাবুর মৃত্যু হলো। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হচ্ছে কোনো রকম তীব্র বিষ। অকারণে বিষের সৃষ্টি হয়নি। মোহনবাবুর কাঁধের উপর বিদ্ধ হয়েছিল অদ্ভুত একটি অস্ত্র। এমন অস্ত্র আমি জীবনে দেখিনি। এটা যে বিষাক্ত তাতে আর কোনো সন্দেহ নেই। এই দেখুন বলে সুন্দরবাবু মোড়কের ভিতর থেকে সন্তর্পণে কাঠির মতো একটি জিনিস বের করলেন। বিমল সাগ্রহে সেটিকে নিয়ে পরীক্ষা করতে লাগল। লম্বায় সেটি 1 বিঘত, চওড়ায় নরুনের চেয়ে মোটা নয়। তার মুখটা তীক্ষ্ণ আর একদিকে ইঞ্চিখানিক লম্বা একটি শোলা চোঙা বা নল বসানো। বিমল বললে, সুন্দরবাবু এই কাঠিটি কোন কাঠ দিয়ে তৈরি বুঝতে পেরেছেন? না, সাগো কাঠ দিয়ে। কাঠ ফাঁদ নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই। আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠের সূচ দিয়ে মোহনবাবুকে আঘাত করল কে। অস্ত্রটা তো আর আকাশ থেকে খসে পড়েনি। কুমার বললে, কার উপরে আপনার সন্দেহ হয়? কপাল দোষে সন্দেহ করবার কোনো লোকই পাচ্ছি না। ঘরের আশেপাশে হাজির ছিল কেবল 2 জন লোক, নার্স আর চন্দর। কিন্তু মোহনবাবুকে খুন করবে তারা কোন উদ্দেশ্যে? মোহনবাবুর ঘরের ভিতর টাকা বা কোনো দামি জিনিস চুরি যায়নি। তার মৃত্যুতে তাদের কোনো লাভই নেই, বরং লোকসান আছে। মোহনবাবুর মৃত্যুর জন্যে লাভ হবে খালি ভূপতিবাবুর, কারণ তিনি তার 20 লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন। কিন্তু তার উপরেও সন্দেহ করবার উপায় নেই।
কারণ প্রথমত ঘটনার সময় তিনি যে নিজের বাড়িতে ছিলেন এর প্রমাণ আমি পেয়েছি। দ্বিতীয়ত দারোয়ানের চোখ এড়িয়ে এ বাড়িতে আর চন্দরের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরে ঢোকা তাঁর পক্ষে অসম্ভব। তৃতীয়ত তিনি যদি মোহনবাবুর মৃত্যু চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে উদ্ধার করতেন না। চতুর্থত মোহনবাবুর মৃত্যুতে তিনি এমন কাতর হয়ে পড়েছেন যে তার বলা যায় না। ভালো কথা, একটা কথা আপনাকে এখনো বলা হয়নি। ভূপতিবাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি 20,000 টাকা পুরস্কার দেবেন। বিমল বললে, বলেন কি, 20,000 টাকা? হ্যাঁ, সেই জন্যই তো মামলাটা নিয়ে এত মাথা ঘামাচ্ছি। কিন্তু হায় রে, ব্যাপার যা দেখছি হত্যাকারীর নাগাল পাওয়া একরকম অসম্ভব বললেও চলে। আমার কপাল বড় মন্দ। বিমল খানিকক্ষণ বসে রইল চুপচাপ, তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠের সেই কাঠিটির দিকে। তারপর সে বললে, 20,000 টাকা পুরস্কার, এ লোভ সামলানো শক্ত। আচ্ছা সুন্দরবাবু, এই বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে কথা কইতে চাই। সুন্দরবাবু বললেন, বেশ তো, এখনই আমার সঙ্গে চলুন না। ভূপতিবাবুর বাড়িখানি বড় নয়, কিন্তু দিব্যি সাজানো গুছানো। তিনি বৈঠকখানাতেই বসেছিলেন। সুন্দরবাবু তাঁর সঙ্গে বিমল ও কুমারের পরিচয় করিয়ে দিলেন। ভূপতিবাবুর বয়স 35-এর বেশি হবে না। চেহারা লম্বা চওড়া, রং ফর্সা, মুখশ্রী সুন্দর। বিমল হাসি মুখে বললে, আপনার 20,000 টাকার গন্ধ পেয়ে আমরা এখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি। ভূপতিবাবু বললেন, হ্যাঁ, হত্যাকারীকে কেউ ধরতে পারলেই ওই টাকা আমি উপহার দেব। এর মধ্যেই আমি 20,000 টাকার একখানি চেক আমার অ্যাটর্নির কাছে জমা রেখেছি। বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগল। এ ঘরের ভিতরে এলেই বোঝা যায় এই মালিক খুব শিকার ভক্ত লোক। মেঝের উপরে বাঘ ভাল্লুকের ছাল পাতা এবং দেয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো মোষ আর হরিণের মাথা বা শিং এবং হরেক রকম ধনুক, তরবারি, বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র। বিমল বললে, আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন? ভূপতিবাবু বললেন, খুব খুব বেশি ভালোবাসি। শিকারের লোভে আমি কোথায় না গিয়েছি। আফ্রিকা, সুমাত্রা, জাভা, বর্নিও, সিলন, বর্মা, কিছুই আর বাকি নেই। ওই যে সব অস্ত্রশস্ত্র দেখছেন, ওগুলি আমি নানান দেশ থেকে সংগ্রহ করে এনেছি। সুন্দরবাবু বললেন, আমিও শিকার করতে ভালোবাসি, তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার। বিমল বললে, মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে? সুন্দরবাবু বললেন, উত্তর দিকে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন না, ওই যে বাগানের ওপারে ওই লাল বাড়িখানা, দোতলার ডান পাশে সবশেষে যে ঘরখানা দেখছেন, ওই ঘরেই হতভাগ্য মোহনবাবুর মৃত্যু হয়েছে। মাঝখানের জানলা দিয়ে চেয়ে দেখুন, যে খাটে তিনি শুতেন তারও খানিক অংশ এখান থেকে দেখতে পাবেন। ভূপতিবাবু দুঃখিত স্বরে বললেন, ও ঘরের দিকে তাকালেও আমার বুকটা হু হু করে ওঠে। বিমল সহানুভূতির স্বরে বললে, এটা তো খুব স্বাভাবিক ভূপতিবাবু। আপনি কি এই বাগান পেরিয়ে ওই বাড়িতে যেতেন? না, ওর ভেতর দিয়ে যাবার কোনো উপায় নেই। একে তো চারিদিকেই উঁচু পাঁচিল, তার উপরে ওটা হচ্ছে পরের বাগান। বাগানের ওপার থেকে ও বাড়িতে ঢোকবার কোনো দরজাও নেই। সুন্দরবাবু বিমলের দিকে ফিরে বললেন, এখানে এসে 20,000 টাকার পাকা খবরটা পেলেন তো? এখন চলুন, আমার হাতে অনেক কাজ আছে। বিমল বললে, হ্যাঁ যাচ্ছি। ভূপতিবাবুর এই ঘরখানি আমার ভারী ভালো লাগছে। বলতে বলতে ও চারিদিকে তাকাতে তাকাতে কয়েক পা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলে, এই বর্ষাটা কোন দেশের ভূপতিবাবু? বর্নিওর। বিমল হাত বাড়িয়ে বর্ষা নামাতে গেল।
কিন্তু ভূপতিবাবু শশব্যস্ত হয়ে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, করেন কি, ওর ফলায় বিষ আছে। কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে। সে শান্তভাবে বললে, ভয় নেই, আমি খুব সাবধানেই এটা নাড়াচাড়া করব। কিন্তু এর ফলায় কি বিষ আছে? ইপো গাছের বিষ। ভূপতিবাবু কিছুক্ষণ অবাক হয়ে বিমলের মুখের পানে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন, আপনি কি করে জানলেন? সে কথার জবাব না দিয়ে বিমল বললে, বর্ষার ডান্ডিটা তো দেখছি জাজাং কাঠের তৈরি। সুন্দরবাবু বললেন, এর ডান্ডিটা আবার ফাঁপা। এর কারণ কি বিমলবাবু? কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো গেলেও আসলে এটি বর্ষা নয়। বর্ণীয়ই একে কি বলে ডাকা হয় ভূপতিবাবু? আমার মনে নেই। আমার কিন্তু মনে আছে, এর নাম হচ্ছে সুম্পিটান। সুন্দরবাবু বললেন, বাবা কি বিচ্ছিরি নাম, কিন্তু আপনি জানলেন কেমন করে? আপনিও কি বর্ণীয় গিয়েছিলেন? গিয়েছিলাম, সুম্পিটান ব্যবহার করতেও শিখেছিল। এটা একবার ধরুন না, আপনাকেও এর ব্যবহার হাতে নাতে শিখিয়ে দিচ্ছি। সুন্দরবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছিয়ে গিয়ে বললেন, আমি ওর ব্যবহারটা আবার শিখতে চাই না। শেষটায় কি বিষ টিস লেগে খুনটুন হব? আপনি ও আপদ রেখে দিয়ে আসবেন তো আসুন, আমার হাতে ছেলে খেলা করবার সময় নেই। আর একটু সবুর করুন সুন্দরবাবু, আপনাকে সুম্পিটানের বাহাদুরিটা না দেখিয়ে আমি এখান থেকে এক পা নড়ছি না। হ্যাঁ, সাগু কাঠের কাঠিটা আমাকে একবার দিন তো। সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন, আপনার মতলবটা কি? বিমল জবাব না দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। সাগু কাঠের কাঠিটা আগে বর্ষার ফাঁপা ডান্ডির গর্তের মধ্যে ঢুকিয়ে দিলে, তারপর জানালা গলিয়ে ডান্ডিটাকে দুই হাতে তলার দিকে ধরে উঁচু করে ফেললে, তারপর ডান্ডির তলার দিক মুখে পুড়ে দুই গাল ফুলিয়ে খুব জোরে দিলে বিষম এক ফোঁ। বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের উপর একটা চিল চুপ করে বসেছিল। হঠাৎ সে ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির উপরে পড়ে গেল। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, কোথাও কিচ্ছু নেই, খামোকা চিলটা পড়ে গেল কেন? বিমল বর্ষাটা নামিয়ে সহজভাবেই বললে, আপনার সাগু কাঠের কাঠিটা তার পায়ে গিয়ে বিঁধেছে। সুন্দরবাবু, সুম্পিটানের ইংরেজি নাম কি জানেন? ব্লো পাইপ। বর্ণীয় লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবে জন্তু বা শত্রু নিপাত করে। এই তীরকাঠির গতি বড় কম নয়, 70 গজ দূরেও সে মারাত্মক। বর্ণীয়র কাঠিতে ইপো গাছের বিষ ব্যবহার করা হয়, কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকম বেশ তীব্র বিষ মাখানো হয়েছে। আরে আরে ভূপতিবাবু, পায়ে পায়ে পিছু হটে কোথায় যাচ্ছেন? আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইছি বটে, কিন্তু ওই আরশিখানার দিকে চেয়ে আপনার উপরেও সজাগ দৃষ্টি রেখেছি। পালাবার চেষ্টা করবেন না, আমি বর্ষা ছুড়লে আপনি মারা পড়তে পারেন। আপনার মতো দুরাত্মা ছুঁচোকে মেরে আমি হাত গন্ধ করতে চাই না। আসল ব্যাপার কি জানেন সুন্দরবাবু? এই ভূপতি মোহনবাবুর লোক দেখানো সেবা করেছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এ যাত্রা কিছুতেই রক্ষা পাবেন না। কিন্তু মোহনবাবু যখন আবার সামলে উঠে ভূপতির 20 লক্ষ টাকার সম্পত্তি ফিরিয়ে নেবার জোগাড় করলেন, ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হল। সে বন্যয় গিয়ে ওই অস্ত্রটি ব্যবহার করতে শিখেছিল। এখান থেকে খাটের উপর শয্যাশায়ী মোহনবাবুকে দেখা যায়। এখান থেকে পথের কাঁটা সরালে ভূপতিকে কেউ সন্দেহ করতে পারবে না, কারণ বাংলাদেশের পুলিশ ওই সাগু কাঠের আসল রহস্য চিনবে কি করে। অতএব সে নির্ভাবনায় করে বসল 20,000 টাকার পুরস্কার ঘোষণা। ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাতলা, কিন্তু তার দুর্ভাগ্যক্রমে পুলিশ দৈবগতিকে ডেকে এনেছে জল স্থল শূন্যের পরিব্রাজক বিমলার কুমারকে। কাজে কাজেই ভূপতির পুরস্কারের ঘোষণা ব্যর্থ হল না।
সে যখন ফাঁসি কাঠে দোললীলার সুখ উপভোগ করবে, তখন আপনি আর আমি করব 20,000 টাকা আধা আধি ভাগ করে নেবার সাধু চেষ্টা। কি বলেন? সুন্দরবাবু পকেট থেকে হাত কড়া বার করে ভূপতির দিকে এগুতে এগুতে কেবল বললেন, সুন্দরবাবুর এই বিখ্যাত হচ্ছে আশ্চর্য শব্দ। এর দ্বারা তিনি হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত ও শান্ত প্রভৃতি শাস্ত্রোক্ত 9 রকম রসেরই ভাব প্রকাশ করতে পারেন। হেমেন্দ্র কুমার রায়ের গল্প অগাধ জলে রুই কাতলা। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।